পাম চত্বরে বসে ছোটো ভাই আরিফ সহ খিচুড়ি খাচ্ছি। নাসিরের খিচুড়ির দাম হচ্ছে এখন 40 টাকা করে। তো নাসিরের ব্যাপারে অনেক অভিযোগ আগে ছিল, তো এখন আসলে আর অভিযোগ থাকে না, কাজ করে না। এই 40 টাকার খিচুড়ি অনেক মানে অমৃত মনে হয়। তো খেতে খেতে ভাবলাম যে হলের দোকানগুলো নিয়ে একটা রিভিউ ভিডিও করব, আমাদের যে বিভিন্ন দোকানদারের যে বৈশিষ্ট্যগুলো এগুলো। আমরা ক্যান্টিনের রিভিউ থেকে শুরু করি। ক্যান্টিনের রিভিউ আসলে স্পেসিফিকভাবে দেওয়া পসিবল না, কারণ এক এক সময় এক এক ক্যান্টিন মালিক থাকে এবং আপনার হচ্ছে এক এক ক্যান্টিন মালিকের রিভিউ এক এক রকম হবে। সর্বশেষ যে ক্যান্টিন মালিককে আমি পেয়েছি, তো নাম না বলি, তো পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে মানে এরকম ব্যবসা পড়ানো হয় না যে ব্যবসাটা ওই আমাদের সর্বশেষ ক্যান্টিন মালিক জানে। উনি হচ্ছে সকালে একরকম খাবার দেয়, ভাত দেয়, দুপুরে একরকম ভাত, রাতে আরেক রকম ভাত। আপনার সকালে হচ্ছে রুটি পরোটা উনি কম বিক্রি করে, কারণ পরোটায় হচ্ছে আপনার লাভ কম হয়। তো এজন্য উনি করে কি, পরোটার যে খামির, ওই খামিরটা যে ছেলে থাকে কাজ করে তাকে বলে দেয়া আছে যে খামিরটা সে শুধু খামিরটা তৈরি করতে থাকে এবং বলে যে গ্যাস নাই, গ্যাসের কোনো মানে চাপ নাই, আগুন বেরোচ্ছে না, লেট হবে পরোটা। তখন মানুষ বাধ্য হয়ে ভাত খায়, তো ভাতে হচ্ছে লাভ বেশি। তারপর দুপুরে হচ্ছে বাইরের অনেক স্টুডেন্ট এখানে খেতে আসে, বাইরের মানুষও আসে খেতে, তখন দুপুরে হচ্ছে খাবারটা খারাপ চাউল দেয়, তুলনামূলক বলতে ভালোই খারাপ চাউলের। রাতের হচ্ছে খাবারটা সেটা ভালো চাউলের, ভালো মানের চাউল, কারণ রাতে আসলে বাইরে কেউ আসে না এবং হলের স্টুডেন্টরা খায় এবং কম মানুষ খায়। তো বেশি মানুষ যদি দামি চাউলের খাবার খায় তাহলে একটা লস বা কম লাভ হয়। তো এই যে ব্যাপারগুলো থাকে, তার একটা নিয়ম আছে, কোন সময় কোন খাবার দিতে হবে, কোন সময় কোন ব্যবসা করবে। এইগুলো যদি কেউ মানে গভীরভাবে উপলব্ধি করে তাহলে অবাক হবে যে সে কোথায় পড়াশোনা করেছে ব্যবসা এরকম। তো এরপরে চলে আসি হচ্ছে আমাদের আব্দুল লতিফ ভাই হচ্ছে তার সারাটা জীবন তিনি এখানেই, পুরো জীবন যৌবন এই হলেই কাটিয়ে দিলেন, একটা ছোট্ট দোকানে। তার জগৎ বলতে এই ছোট্ট একটা দোকান, এবং এটা আসলে খুবই এভাবে চিন্তা করলে বেদনাদায়ক, কারণ একটা জীবন তার এই হলেই 4টা দেয়ালের মাঝেই কাটিয়ে দিলেন, এর বাইরে তার কোনো জগৎ নাই। দিন শেষে হচ্ছে রাত্রিবেলা 12টা-1টার দিকে পাশেই ক্যান্টিনে শুয়ে পড়ে ফ্লোরিং করে, আবার ফজরের সময় আবার জেগে দোকান খুলে বসেন। তো এই লতিফ ভাইয়ের ব্যাপারে আসলে ওনার দোকানে প্রচুর মানে উনি কোনো বিধিনিষেধ নাই, যার যখন ইচ্ছে তাই এসে খেয়ে যাবে। টাকা মানে বাকি নিজের ইচ্ছে মতো, সবার কাছে নিজের হিসাব থাকে। এবং বাকি নেওয়ার ব্যাপারটা কেমন, বাকি নেওয়ার পরে মানে খাবার মানে নিল দোকান মানে এগুলো জিনিস নেয়ার পরে, খরচ নেওয়ার পরে বলে যে ভাই এত টাকা হইলো বা পরে দিব। তখন ভাইয়ের এক্সপ্রেশন জাস্ট চায়া থাকে, আর কোনো এক্সপ্রেশন নাই তার। তো এরপরে যদি বলি ফটোকপির দোকানে হচ্ছে আপনার 5 টাকায় ঝকঝকে রঙিন অ্যাডমিট কার্ড প্রিন্ট করা হয় এই ফটোকপির দোকানে। এটা 5 টাকায় আর কোথাও এত সুন্দর করে প্রিন্ট করে দেয় না, ভালো পেপারে রঙিন অ্যাডমিট কার্ড। তো তবে এটা ব্যাপার আছে, প্রত্যেক শুক্র শনিবার ওনার 1-150-র মতো অ্যাডমিট কার্ড প্রিন্ট করা হতো। এখন হচ্ছে একটু কম হবে, কারণ এখন রানিং স্টুডেন্টরা তো পরীক্ষা খুব একটা দিবে না, যেহেতু সিনিয়র স্টুডেন্টরা এখন হলে নাই। এরপরে হচ্ছে এই যে জোড়া দোকান হচ্ছে আপনার সাজু ভাই ছিল এবং তসলিম ভাইয়ের দোকান। তসলিম ভাইয়ের দোকান নিয়ে প্রথমে বলি। তসলিম ভাইয়ের দোকান নিয়ে আমি যখন প্রথম বর্ষে আসি হলে, আমার প্রথম বর্ষে মানে ভর্তি পরীক্ষা যখন দেই, ভর্তি পরীক্ষা দেওয়ার পরে ভর্তির আগেই আমি সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি খাবারটা খাই হচ্ছে এই তসলিম ভাইয়ের দোকানে। তখন ভাত বিক্রি করতেন তিনি, তো এখন ভাত বিক্রি করেন না। তো আমার কাছে খুব ভালো লাগতো, ওখানে হচ্ছে অনেক কম দামে অনেক ভালো ভালো খাবার পাওয়া যেত। তেহেরি, তারপর হচ্ছে আপনার বিরিয়ানি, পোলাও, মাংস, সব, আগে গরুর মাংস পাওয়া যেত, খুব মানে কম খরচে খুব ভালো খাবার পাওয়া যেত ওনার ওখানে। তো কিন্তু সবার অভিযোগের শেষ ছিল না, আমি জানতাম না যে কেন মানুষ এত অভিযোগ করে। তো বেশ এখন দোকানটা বন্ধ আছে, তো বেশ কয়েকবার ওনার দোকান বন্ধ করা হয়েছে বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে। এখন সর্বশেষ যে অভিযোগটার কথা আপনাকে বলি, এই কয়েকদিন, 1 মাসখানিকও হয়নি, এর মধ্যে তিনি হচ্ছে
যে সবজি আলুর সবজি রান্না করেন, রান্নার মধ্যে হচ্ছে উনি আস্ত ডিম হচ্ছে সিদ্ধ করেন একসঙ্গে, খোসাসহ ডিম এবং সবজি একসঙ্গে উনি রান্না করে। কারণ সবজিটা রান্না হয়ে যায়, পরে ছাঁকনি দিয়ে উনি ডিমটা বের করে ডিমের খোসা ছাড়িয়ে পরে সেটা আবার রান্না করে। এখন চিন্তা করে দেখেন, মানে আমি যখন আমরা খেতাম, হলে ছিলাম, তখন আসলে আমি এরকম কোনো অভিযোগ মানে চোখেও আসলে দেখিনি। তবে এর আগে একবার আলম বাদশাহ, এক জুনিয়র বগুড়ার ছেলে, তো সে একবার হলো কি খাবারে গন্ধ পেল, পরে সে হচ্ছে বন্ধ করলো, মানে দোকানটা পরে বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর একসঙ্গে তসলিম ভাইয়ের দোকান এবং সাজু ভাইয়ের দোকান একসঙ্গে বন্ধ হলো। তো সাজু ভাইয়ের একটা বৈশিষ্ট্য বলি, সাজু ভাই হচ্ছে একটু সলিড টাইপের মানুষ ছিলেন, উনি কখনো কাউকে বাকি দিতেন না, এবং হচ্ছে একটু উনি সবার একটু সমালোচনা করতেন, মানে একজনের সমালোচনা আরেকজনের আড়ালে করতেন, এই অভিযোগ তার নামে ছিল। যখন দোকান বন্ধ হলো তসলিমের দোকান, সেখানে হচ্ছে আপনার ওই খাবারের গন্ধ পাওয়ার অভিযোগে তো সেখানে আর কি মোটামুটি একটা মারামারি হয়েছিল আর কি। তো সেই সময়ে সাজু ভাইয়ের দোকানও বন্ধ করে দেওয়া হলো। তো সাজু ভাইয়ের অভিযোগ ছিল, পরবর্তী প্রথম আলো পত্রিকায় এসেছিল যে তিনি বলেছেন যে তসলিমের দোকানে ক্ষোভ শিক্ষার্থীরা আমার উপর ঝেড়েছে এবং আমার মূলত এখানে কোনো দোষ ছিল না, এবং তার বিরুদ্ধে আসলে এরকম কোনো অভিযোগও ছিল না দোকান বন্ধ করার। তো পরবর্তীতে সাজু ভাই উনি দোকানটা শেষ পর্যন্ত ছেড়েই দিয়েছেন। তো এখন হচ্ছে সেই দোকানটা অন্য কেউ চালায়, সাজু ভাই এখন নাই। তো এই ছিল ঘটনা তসলিম ভাই এবং সাজু ভাইয়ের দোকান। এরপরে যদি বলি যে মুরব্বি, উনি বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, দর্জি। তো ওনার এখানে অনেক সুবিধা পেয়েছি, প্যান্ট বা জামা কাপড়ের যে কাটিংয়ের ব্যাপারটা, ফিটিংয়ের ব্যাপারটা কম খরচে। তবে আমার একটা কাপড় উনি নষ্ট করেছিলেন, আমি আর পরতে পারিনি, নতুন কাপড়। কম বেশি আমাদের হলের অনেকের অভিজ্ঞতা আছে এরকম, ওনার কাছে গেলে উনি একটা কাপড় নষ্ট করে, এরকম অভিযোগ থাকে। এবং হচ্ছে উনি একটু কানে কম শোনে, যখন ওনাকে কেউ কিছু বললে উনি একটু যদি জোরে কথা বলেন, আস্তে বললে শোনে না, জোরে বললে একটু বিরক্ত হয়। তারপরে নাসিরের খিচুড়ির দোকান, এই নাসির ভাইয়ের খিচুড়ির দোকান আসলে খুবই ধুরন্ধর টাইপের মানুষ, চালাক মানুষ এবং ভালো ব্যবসায়ী, খুবই ভালো ব্যবসায়ী, এবং মানে ব্যবসায়ী হিসেবে একদম পারফেক্ট একজন মানুষ, ব্যবসা বোঝে এরকম। তারপর হচ্ছে ইব্রাহিম ভাইয়ের জুস কর্নার। তো ইব্রাহিম ভাইয়ের জুস কর্নারের থেকে বেশি বিখ্যাত হচ্ছে ইব্রাহিম ভাইয়ের বাবা, সম্ভবত উনি এই মুরব্বী কাকা। তো এনার অভিজ্ঞতাও এই হলে অনেক। এই হলে হচ্ছে উনি সেই এরশাদের সময় থেকে, যখন এরশাদ ক্ষমতায় ছিল তখন থেকে উনি এই হলে আছেন এবং অনেক ইতিহাসের সঙ্গে জড়িত, এই হলের অনেক কিছু জানেন। তো এই মুরব্বির একটা বৈশিষ্ট্য হচ্ছে ইনি সবাইকে চা দেন না, যাকে পছন্দ হয় তাকে চা দেন। যদি কেউ গিয়ে এভাবে বলে যে কাকা চা দেন, বলবে যে পানি নাই বা পানি শেষ হয়ে গেছে। ওনারও যারা ওনার পছন্দ হয় না তারা উনি চা দেয় না আর কি, এরকম। এবং খুব সফটলি রেসপেক্ট দেখিয়ে যদি বলেন চা চান, তাহলে উনি আপনাকে চা দেবে। ওনার পছন্দ না হলে আপনাকে উনি কখনোই চা দেবে না। সবার কাছে উনি চা বিক্রি করে না, এটা হচ্ছে তার ব্যক্তিত্ব। এরপরে হচ্ছে কবির ভাইয়ের দোকান। কবির ভাই উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আমরা হলের সবাই ওনার জন্য এক সময় টাকা তুলেছি আমরা সাহায্যের জন্য, চিকিৎসার জন্য। উনি শেষ পর্যন্ত মারা গেছেন এবং ওনার ছেলে বর্তমানে এই দোকান চালাচ্ছেন। উনি যখন থাকতেন, মানে কবির ভাইয়ের সময় আমাদের হলে সব থেকে বেশি চলতো এই দোকানটা, কবির ভাইয়ের দোকানটা। এখন ওনার ছেলে এসে ওইভাবে হচ্ছে করতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না, হ্যান্ডেল করতে পারছে না সব কিছু। তারপরে হচ্ছে সাইফুল ভাইয়ের দোকান। সাইফুল ভাই সম্ভবত নাম, এক্স্যাক্টলি মনে নাই। তো এনার কাছে খুব সুন্দর সুন্দর মিষ্টান্ন পাওয়া যায়, খুব মানে সুন্দর সুন্দর মিষ্টি, সব থেকে দামি দামি মিষ্টি, হ্যাঁ, আরও কী জানি বলে, সব আধুনিক সব আইটেম এখানে পাওয়া যায়। উনি খুবই সলিড একজন মানুষ, উনি হিসাব করে। কেউ যদি তার দোকান থেকে কোনো কিছু খায়, নর্মালি কোনো দোকানে কেউ খাইলে কোনো হিসাব করে না, বা টাকা দিলেও কি না এভাবে দেখে না আর কি। তো ওনার কাছে, ওনার দোকানে কেউ খাইলে উনি সবসময় উনি টেক কেয়ার করে, কে কী খাচ্ছে নোটিশ করে, কত টাকা খেলে উনি হিসাব করে, বিল দিল কি না। এটা ভালো, ব্যবসায়ের ক্ষেত্রে এরকম হওয়া উচিত। তারপরে যে মুরব্বি, এই মুরব্বি হচ্ছে ওনার দোকানে মনে হয় সব থেকে কম বেচা কিনা হয়, এজন্য আমি মাঝে মাঝে ইচ্ছে করে ওনার ওখানে গিয়ে খাই। আমাদের হলে একমাত্র ইনি একদম রুচিশীল মানুষ, যিনি কিনা সিরামিক্স ব্যবহার করেন। সিরামিক্সের হচ্ছে বাটি, পিস ব্যবহার করেন। সিরামিক্সের বাটিতে করে তিনি নুডলস, দই চিরা এগুলো দেন।
এবং খুবই স্মার্ট একজন মানুষ। এনাকে যদি আপনি অর্ডার করেন কোনো একটা খাবারটা বলবে যে বসেন, খুবই কম কথা বলেন, খুবই আস্তে কথা বলেন, বলবে যে বসেন, এবং খাবার হয়ে গেলে এভাবে বলবে জি, এভাবে ডাকে জি, মানে আপনার খাবার রেডি, আপনি খাবারটা নিয়ে যান। খুবই ভদ্র একজন মানুষ, কম কথা বলেন। আমি কখনো ওনাকে হাসতে দেখি নাই, কারোর সঙ্গে অপ্রয়োজনীয় কথা বা আড্ডা দিতে দেখি নাই। জানি না ওনার মনে কি দুঃখ আছে, এটা তো বাইরে থেকে বোঝা যায় না। তারপরে সোহাগ ভাইয়ের দোকান, সোহাগ ভাই যদিও এখন নাই, তার বন্ধু এখন চালাচ্ছে দোকানটা, কিন্তু আমি সোহাগ ভাইয়ের দোকানে বলবো, এই সোহাগ ভাই নোয়াখালীর মানুষ, এত চালাক, ধুরন্ধর এবং মিশুক। সে হচ্ছে, তার সঙ্গে আমার ব্যক্তিগত অনেক ভালো সম্পর্ক ছিল। সে আমেরিকা চলে গেছে কিন্তু কাউকে বলে নাই, এবং তার পরিকল্পনাও পর্যন্ত কাউকে বুঝতে দেয় নাই। সে আমেরিকা চলে যাওয়ার পর হঠাৎ করে আমাকে একদিন ভিডিও কল দিছে, ভিডিও কল দিয়ে বলে ভাই আমি আমেরিকায়। আমি মানে পুরাই সারপ্রাইজড, জাস্ট সারপ্রাইজড যে এটা কেমনে সম্ভব। পরে তিনি তার অনেক কথা শেয়ার করলেন কীভাবে আমেরিকায় গেলেন। তো যা হোক, এই পর্যন্তই হচ্ছে দোকানের রিভিউ। তো সোহাগ ভাইয়ের একটা কথা বলি, তো নুডলস আগে আমি সাজু ভাইয়ের ওখানে খাইতাম, সাজু ভাই এখন নাই। তো সোহাগ ভাইকে একদিন বললাম যে ভাই নুডলস তো ভালো পাচ্ছি না, হলে নুডলসকে শান্তি হচ্ছে না। তো সোহাগ ভাই বলে নুডলস আছে, ভালো নুডলস আছে, কিন্তু একটু বেশি দাম দিতে হবে, বেশি টাকা খরচ করতে হবে। আমি বললাম কোথায়? বললো যে আমার কাছে আছে। আমি বললাম তাহলে বানান। 10 টাকা নর্মাল নুডলস, 40 টাকা। তো উনি আমাকে যে নুডলস বানিয়ে দেবেন ভালো নুডলস, সেটা হচ্ছে 50 টাকা। তো খাওয়ার পর দেখলাম আসলেই খুবই ভালো, অসাধারণ। মানে ওরকম নুডলস আমি হলে খাই নাই। আমি বললাম যে কী ব্যাপার, এই নুডলস খায় কে? সে ভাব নিয়ে বলে যে আমি খাই, মানে সে নিজেই নুডলসটা খায়। হ্যাঁ, দামি নুডলস, 50 টাকা নুডলস। তো এই হচ্ছে ঘটনা। সোহাগ ভাই সম্ভবত এই ভিডিওটা দেখবে, আমি তাকে পাঠিয়ে দেবো এই ভিডিওটা স্পেশালি দেখার জন্য আর কি। মিস করি সোহাগ ভাইকে। তো এই ছিল আমাদের হলের দোকানের শর্ট রিভিউ। আশা করি যে যারা হলের বাইরে আছেন, যে ভাইয়েরা, তারা এটা ফিল করতে পারবেন রিভিউটা। আমার বিশ্বাস আমি যে রিভিউ দিয়েছি অনেস্ট রিভিউ, এখানে কাউকে ছোটো করার জন্য কিছু বলিনি, ফান হিসেবে বলেছি। সমালোচনা বলেন, আলোচনা বলেন, জাস্ট বাইরে আছি এখন হলের, মিস করি, এজন্য ভিডিওটা করা।